বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের গুরুত্ব পাচ্ছে অমীমাংসিত ইস্যুগুলো। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে 2 মার্কিন মন্ত্রীর সাক্ষাৎ। দ্বিতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জমির উদ্দিন সরকার। পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত। এবং গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা। 7 মাসেও অবস্থান নিশ্চিত না হয় নাশকতার শঙ্কা। আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। আমন্ত্রণ জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিছুক্ষণের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। নাইম, আপনি তো দেখতে পাচ্ছেন একেবারে ঠিক ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। জানাবেন যে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্যরা ঠিক কতক্ষণ নাগাদ পরে আসতে পারে সে জায়গায়, তারা এখন পৌঁছাচ্ছে কিনা এবং কোন কোন বিষয়গুলোতে আলোচনা হতে পারে আজকের এই আলোচনায়? অনেক প্রথমেই যেটি বলতে চাই সেটি হলো যে 10টা নাগাদ এই বৈঠকটি শুরু হবার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধি দলের দেখা আমরা পাইনি। সুতরাং বলাই যায় যে মিটিংটি হয়তো কিছুক্ষণ পেছাবে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে 10:15 নাগাদ এটি তারা আসলে সেই দলটি, প্রতিনিধি দলের যে দলটি রয়েছে, বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ, তিনি এসে পৌঁছবেন এবং তিনি গতকালই ঢাকায় এসে পৌঁছেছেন। এবং গতকালকের কথা যদি তিনি বলি যে পাকিস্তানে যারা দূতাবাসে কর্মকর্তা রয়েছে অর্থাৎ পাকিস্তানি, তাদের সাথে কথা বলেছেন। একই সাথে পাকিস্তানে বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে তিনি মত বিনিময় করেছেন। আজকের তিনি দিনের কর্মসূচি শুরু করবেন এই FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্সি, যেটা দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার। এবং একই সাথে বলে রাখতে চাই যে বাংলাদেশ দলের যে নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব, পাকিস্তান যে দল থাকবে তার নেতৃত্বে থাকবেন। এবার একটু বলে রাখতে চাই অনেক আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর যে কোন কোন বিষয়ে এই বৈঠকটিতে আলোচনা হবে। যেহেতু নিশ্চয়ই আপনি বললামই যে 15 বছর পরে এই বৈঠকটি হচ্ছে, অর্থাৎ সবশেষ এই বৈঠকটি হয়েছিল 2010 সালে, সেটি পাকিস্তানে। এবার যেহেতু ঢাকায় হচ্ছে, দুই দলের মধ্যে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যখন আমরা 5 আগস্ট পরবর্তী সময় নতুন রাজনৈতিক বাস্তবতা বা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেছিলাম বা দেখেছিলাম, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু দুটি অনানুষ্ঠানিক বৈঠক এর আগে আমরা দেখেছি এবং বারবারই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আর 5টা দেশের মতো যেরকম স্বাভাবিক রয়েছে বা থাকবে সেরকম তারা নিয়ে যেতে চায়। তবে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আসলে অ্যাড্রেস করতে চায় এবং সেই বিষয়গুলো নিয়ে সমাধান বাংলাদেশ চায়। সুতরাং নিশ্চয়ইভাবে বলতে হয় যে 53-54 বছর আগে অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধ এবং তার আগে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এবং 71-এর পরে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে যে ধরনের অস্বস্তি রয়েছে, যে বিষয়গুলো নিয়ে সমাধান এখনো পর্যন্ত হয়নি। যতটুকু আমরা জানি যে তহবিলের একটা বিষয় এখানে রয়েছে, সঞ্চয়পত্রের ব্যাপার রয়েছে, সব কিছু মিলে এই বিষয়গুলো আলোচনায় আসবে। এর বাইরে গিয়ে যদি বলি রাজনৈতিক যে পরিবেশ বাংলাদেশের এবং সেখান থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দীর্ঘদিনের একটা সম্পর্কের অবনতি হয়েছিল গেল সরকারের সময়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটি কতখানি এগিয়ে নিয়ে যায় সেটিও এই বৈঠকের আলোচ্য বিষয়ে যতটুকু আলোচনায় উঠবে আমি যতটুকু জানতে পেরেছি। এছাড়াও যদি বলি যে যোগাযোগ, নিশ্চয়ই আপনি জানেন যে ঢাকা করাচি ফ্লাইটের অনুমোদন ইতিমধ্যে বাংলাদেশ দিয়ে দিয়েছে। সুতরাং খুব শীঘ্রই এই ফ্লাইটটিরও চলাচল শুরু হবে, সেটি নিয়েও হয়তো আলোচনায় আসবে। আরও যদি বলি ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, যেহেতু বলছিলাম যে
বাংলাদেশের সাথে পাকিস্তানের পণ্য আমদানি রপ্তানির যে ব্যাপারটি 5 তারিখের পরে আমরা দেখেছি যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে ভিড়েছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে সেটি দুপক্ষ থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষ থেকে সেই বিষয়গুলো কতটুকু শিথিল করা যায়। ইতিমধ্যে পাকিস্তান যেহেতু বাংলাদেশের যাত্রীদের জন্য ভিসার ব্যাপারে সহজ করেছে এবং আরেকটি বিষয় একটু বলে রাখি, অনেক যেটি ছিল বাংলাদেশ যারা বাংলাদেশে রয়েছে, যে পাকিস্তানি যাত্রী যারা বাংলাদেশে আসে তাদেরও কিন্তু এয়ারপোর্টে বাড়তি চেকিং এর কাজ করা হতো। সুতরাং সেই বিষয়গুলো বাংলাদেশ সরকার থেকে শিথিল করা হয়েছে। সুতরাং ব্যবসা বাণিজ্য যাতায়াতের ব্যাপারটিও আরও কতটুকু সহজ করা যায়, ফ্লাইট চলাচল কতটুকু সহজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনায় আসবে। এবং সবশেষ যদি বলি, আঞ্চলিক যে সহযোগিতা সংস্থা সার্কের বিষয়টি আসবে। নিশ্চয়ই এর আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে সেখানে কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করা বা সার্ককে নিয়ে নতুন করে কাজ করবার যে সম্ভাবনা তৈরি হয়েছে বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সেটিও এই আঞ্চলিক সহযোগী সংস্থা হিসেবে সার্ককে কতখানি কার্যকর করা যায় বা ঠিক কতখানি এই আঞ্চলিক জায়গায় যে সহযোগিতার যে উদ্দেশ্য ছিল সার্কের, সেই সার্ককে আসলে পুনর্জীবন কীভাবে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো মোটা দাগে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হবে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি এই 3টি বিষয়ে মূল ফোকাস থাকবে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের থেকে যেটি বললাম যে অমীমাংসিত বিষয়গুলো সেই উত্থাপন করা হবে। তো আপাতত এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর পদ্মার সামনে থেকে যখন এই বৈঠকটি শুরু হবে এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব ব্রিফ করবেন। আমরা পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথেও কথা বলবার চেষ্টা করব, দেখা যাক উনি কি বলেন। এরপরে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের সামনে সেটি জানাতে পারবো। অনেক 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। সেখানে অবস্থান করছেন রাষ্ট্রীয় অতিথি ভবনের ঠিক বাইরে সহকর্মী নাইব আবিউর। তিনি জানাচ্ছিলেন সেখান থেকে সবশেষ পরিস্থিতি। আগামীতে যে পরিস্থিতির কথা জানবো সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক আজ। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে বুধবার যমুনায় নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। জানা যায় জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু। পূর্ব ঘোষিত রেল ব্লকেট কর্মসূচি সাময়িক শিথিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। এর আগে গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়। ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সারাদিন কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ না দেয়া, স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6 দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউট, পলিটেকনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক আর কিছুক্ষণ পরেই। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার থেকে জানতে চাইব যে বিএনপির প্রতিনিধি দল এখন পর্যন্ত এসে পৌঁছেছে কিনা, আর আজকের এই আলোচনায় আসলে কি কি বিষয় আলোচনা হতে পারে বলে আপনি তথ্য পেয়েছেন? অনেক 10:30 আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমি বিএনপির কোনো নেতাকে এখানে আসতে দেখিনি, যদিও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে, কিন্তু ইতিমধ্যে সংস্কার কমিশনের একাধিক সদস্যকে আমরা দেখেছি তারা এখানে এসেছেন। এবং যেটি বিষয় হচ্ছে আজকে যে আলোচনার বিষয়টি, বিএনপি কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করেছিল নির্বাচনের একটি সুনির্দিষ্ট দিনক্ষণ তারিখ জানার জন্য, যেটি তারা বিএনপি অনেক দিন ধরেই বলছিল যে সুনির্দিষ্ট রোডম্যাপের কথা। তারই ধারাবাহিকতায় এই যে সংস্কার নিয়ে যে কথা হচ্ছে, বলা হচ্ছে যে সংস্কারের প্রক্রিয়া বিলম্ব করা হচ্ছে বা বিলম্বিত করা হচ্ছে নানানভাবে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি বারবার দাবি জানিয়ে এসেছিল এবং এই যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে,
এবং সেইখানেও কিন্তু সংস্কার প্রস্তাবনা, বিশেষ করে 166টি প্রস্তাবনা বা সুপারিশ যেটিকে বলে স্প্রেডশিটের মাধ্যমে, সেটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল এবং বিএনপিও কিন্তু সেখানে দিয়েছিল। এবং এর ধারাবাহিকতায় বিএনপি আবার এই ঐক্যমত্য কমিশনের সাথে দেখা করছে এবং বেশ কয়েকটি বিষয় যেমন দ্বিমত রয়েছে। ঐক্যমত্য কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সেখানটিতে বিএনপির সাথে, যদি মোটা দাগে যেটি বলি যে বিএনপি যে বিশেষ ক্ষমতা আইন যেটি রয়েছে বা বিশেষ জরুরি আইনের বিষয়টি, সেখানে কিন্তু ঐক্যমত কমিশন যে প্রস্তাবনা দিয়েছে যে এটি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরামর্শক্রমে রাষ্ট্রপতি সিঁড়ি করতে পারবে, সেখানে কিন্তু একটি বিএনপির দ্বিমত রয়েছে। বিএনপি বলছে যে এটি আসলে এটি এই নির্বাহী বিভাগের কাছেই থাকা উচিত। আর যদি আরও মোটা দাগে বলি যে সংবিধানের 141-এর খ ঘ অনুচ্ছেদের যে বিষয়টি রয়েছে, সেখানে সেই অনুচ্ছেদগুলো নিয়ে কিন্তু বিএনপির সাথে ঐক্যমত্য কমিশনের যে মতভেদ সেটি রয়েছে। সেখানে যেটি বলা হচ্ছে যে যখন জরুরি অবস্থা জারি করা হবে, সেখানে যেন নাগরিকদের যে অধিকার সেটি রদ করা না হয় বা তার যে আইনি সুবিধা সেটি যেন সে নিতে পারে, সেটি এই সংস্কার কমিশন রয়েছে তারা সেটি প্রস্তাবনা করেছেন। কিন্তু বিএনপি এখানে তাদের একটি দ্বিমত রয়েছেন, বলছেন যে তাহলে সেটি জরুরি পরিস্থিতি ঘোষণার সেটি আসলে কোনো কার্যকারিতা থাকবে না। এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে প্রস্তাবনা, বিশেষ করে এই যে অন্তর্বর্তী সরকারে যেটি ছিল, বিএনপি বলছে যে 90 দিন এটার কার্যকারী থাকবে, এটার মেয়াদকাল। কিন্তু সংবিধান সংস্কার কমিশন সেটি 3 মাসের কথা বললেও নির্বাচন সংস্কার কমিশন তারা কিন্তু আবার বলছেন যে 4 মাসের কথা। সো মোটা দাগে এরকম কিছু বিষয় বিএনপির সাথে ঐক্যমত কমিশনের সাথে যে দ্বিমত রয়েছে, বিএনপি মনে করছে যে আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে সেটি ফলপ্রসূ হবে বা তাদের যে মতানৈক্য সেটি আরও ঘুচে আসবে। এবং এই মতানৈক্য ঘুচলেই বা সংস্কার কার্যক্রম দ্রুত গতি পেলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বা দ্রুত সম্ভব হবে বলে দলটি মনে করছে। এবং পরবর্তীতে বৈঠক শেষে আসলে আমরা জানাতে পারবো যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে কিনা, বাকি কি আরও বেশি আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক আর কিছুক্ষণ পরে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জন্ম থেকে বধির শিশুদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেয়া একসময় স্বপ্ন মনে হলেও উন্নত চিকিৎসার প্রযুক্তির বরাতে এখন তাও সম্ভব হচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে শতকরা এখন 95% বধির শিশুই ফিরে পাচ্ছেন তাদের শ্রবণ শক্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সিলেটের নিম্ন আয়ের মানুষও এখন এই সুবিধা পাচ্ছেন। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। এক মাস আগেও যে শিশুটি জন্মগত বধিরতার কারণে একটি শব্দ উচ্চারণ করতে পারত না, সেই শিশুর ঠোঁটে এখন আধো আধো বল। শিশুটির নাম মুনতাহা। এভাবেই যেন মায়ের কাছে মনের ভাব প্রকাশ করছে শিশু মুনতাহা। অথচ জন্মের পর অসুস্থ সন্তানকে নিয়ে শঙ্কায় ছিলেন বাবা মা। এ ঘাটের জল ও ঘাটে গোড়ালেও কাজ হয়নি তেমন। অবশেষে 18 মাস পর খোঁজ পান ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সেবা নেওয়া শুরু করেন তারা। স্বল্প সময়ে মেয়ের এমন সুস্থতা দেখতে পেয়ে বাবা মায়ের ঠোঁটে এখন খুশির ঝিলিক। যে বাচ্চা এখন পর্যন্ত আমাকে মা পর্যন্ত ডাকতে পারে না, সে বাচ্চা এখন সফলভাবে আমাকে মা বলতে পারবে। আমার জন্য যে আরো অনেক বড় পাওয়া। শুধু মুনতাহা একা নয়, জন্মগত বধিরতায় আক্রান্ত সিলেট বিভাগের আরো 99 জন শিশু ফিরে পেয়েছে শ্রবণ ও বাকশক্তি। হাতের নাগালে এমন সেবায় খুশি সেবাগ্রহীতারাও। আমি ডাহাত লইয়া গেছি, টেস্ট করছি, পরীক্ষা করছি, এখন অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আমার বাচ্চা মেশিন লাগানোর পরে আস্তে আস্তে শ্রম দেওয়ার পর আল্লাহ যদি একই দেন তে কোরআন পড়তো, কথা হইতো, আর কিছু আমার চাওয়া নাই। সাধারণ একটা ফ্যামিলির লাগি এই যে আমরা যা জানি অত ব্যয়বহুল চিকিৎসা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাইছি। 2022 সালের 25 মে ঢাকার পর সিলেটে সর্বপ্রথম ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির কার্যক্রম শুরু করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগ এই কার্যক্রম শুরু করে। এরপর একে একে 100টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। ককলিয়ার ইমপ্লান্টের চিকিৎসক এবং সেবা সংশ্লিষ্টরা জানালেন, এই সার্জারির মাধ্যমে জন্মবধির শিশুদের নিরাময়ে আপ্রাণ প্রচেষ্টার কথা। আমরা এখানে কিছু টেস্ট করি। টেস্টগুলো হচ্ছে ABR, ASSR, OE। এটা হচ্ছে একটা অবজেক্টিভ টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা ব্রেইনের থেকে শব্দ কালেক্ট করে এটা আর কি সিলেক্ট করি যে বাচ্চাটা কি আসলেই কানে শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না, নাকি ও অন্য কোনো আদার্স সমস্যার কারণে সে রেসপন্স করছে না। রুটিন দিয়ে দেয় যে সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের এই জায়গায় আসবে। তখন আমরা 6টা সাউন্ড আছে, এগুলা ক্লিং সাউন্ড বলে, ওগুলা যে আ ই উ ওগুলা প্রথম আমরা শোনাই। এই 6টা সাউন্ড যদি সে বলতে পারে
তাহলে সে সব কথাই মোটামুটি বলতে পারবে। যারা জন্মবধির শিশু শুনতে পায় না কানে, তাদেরকে এই যন্ত্রের মাধ্যমে আসলে আমরা শোনাই। এই যন্ত্রের দুইটা পার্ট থাকে, একটা ভিতরে একটা বাইরে। ভিতরেটা আমরা চামড়ার নিচে হাড্ডির মধ্যে একটা সুন্দর মানে ওই যন্ত্রের মতো করে খাস করে কেটে আমরা এখানে দিয়ে দিই, এবং এইটার মাধ্যমে তার সাউন্ডটা কানের ভিতরে গিয়ে সে ব্রেনকে উদ্দীপ্ত করে এবং সে শুনতে পারে। সর্বনিম্ন 15,000 টাকায় নিম্ন আয়ের মানুষও করাতে পারবেন আধুনিক প্রযুক্তির জটিল এই চিকিৎসা। এই শিশুরা একসময় মাকে মা এবং বাবাকে বাবা বলতে পারত না। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত মানের ককলিয়ার ইমপ্লান্টের ফলে তারা এখন ফিরে পেয়েছে শোনার সক্ষমতা। এতে যেমন খুশি এই শিশুদের অভিভাবকরা, তেমনি খুশি চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলেই। সন্দীপন শুভ, এখন সিলেট। পানি নিষ্কাশনে ব্যবহৃত খালের মুখ বন্ধ করায় হুমকির মুখে পড়েছে 1,500 বিঘা জমির ফসল। অভিযোগ আছে ফসলি জমির পাশে খাস জমিতে উঁচু করে বাঁধ নির্মাণ করে 10টি পুকুর খনন করছে এলাকার প্রভাবশালীরা। আর এই ঘটনায় 5টি ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সাথে অজ্ঞাতদের নামে থানায় মামলাও করা হয়েছে। খনন করা পুকুর দ্রুত ভরাট করার দাবি জানাচ্ছেন কৃষকরা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁ সদর উপজেলার নলগারা মাঠের প্রায় 1,500 বিঘা জমির অধিকাংশই এক ফসলি জমি। এসব জমিতে এখন দোল খাচ্ছে আধা পাকা ইরি বোরো ধান, আর কিছুদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে এসব ধান। বর্ষায় নলগারা মাঠের 60 বিঘা খাস জমি দিয়ে বক্তারপুর, চক পাথুরিয়া, বাচারি গ্রাম, বরুণ কান্দি সহ অন্তত 20 গ্রামের পানি খাল ধরে নেমে যায়। তবে সম্প্রতি প্রভাবশালীরা ওই খাস জমিতে ভেকু মেশিন দিয়ে 10 ফুট উঁচু পার বিশিষ্ট 10টি পুকুর খনন করেন। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের খালটির মুখ। এর ফলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হলে বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তলিয়ে যাবে বিঘার পর বিঘা ফসল। এদিক দিয়ে সমস্ত এলাকার পানি নিষ্কাশন হয়। এই নালা দিয়ে পানি যদি বের না হয় তাহলে আমাদের ফসল সমস্ত তলিয়ে যাবে। ড্রেন নাই, এরপর দিঘি খনন করা হয়েছে। এই দিঘি করার জন্য জলাবদ্ধতা হয়ে যাবে। বর্তমান যে সরকার আছে, এই সরকার তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেয়। খাস জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে গত 7 এপ্রিল ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান দখলদাররা। এ সময় 5টি ভেকু মেশিন জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুকুর পাড় কেটে পানি নামতে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে করা হয় মামলা। এর মধ্যে নিয়ে যে আমরা ওখানে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 লাখ টাকা জরিমানা করবে, যেহেতু ওনারা উপস্থিত ছিল না, পাওয়া যায় না, এই 5 লাখ টাকা দায় নাই বলে রেগুলার করে মামলা হয়েছে তাদের নামে। মোবাইল কোর্ট পরিচালনা শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে যে স্থানীয় জনগণকে নিয়ে যে জায়গাগুলো দিয়ে পানি পাস হয়, পানিগুলো নির্গমন হয়, সেই জায়গাগুলো যেন কেটে দেয়, কেটে দিয়ে আমাদের পানির প্রবাহটা যেন ঠিক থাকে। এ মাঠে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিলে জলাবদ্ধতার কারণে আগামীতে কয়েকশো বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান এ অঞ্চলের কৃষক। এখন নওগাঁ। শেরপুরে প্রথমবারের মতো সুগার ফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে বেশ সাড়া ফেলছেন একজন কৃষি উদ্যোক্তা। মাত্র 5,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকা আয়ের আশা দেখছেন তিনি। তরুণ কৃষকদের চিয়া সিড চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শের কথা জানান কৃষি কর্মকর্তারাও। শেরপুর থেকে বিস্তারিত জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে। শেরপুর সদরের সূর্যদী গ্রামের কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া গেল বছরের ডিসেম্বরে 5 থেকে 6,000 টাকা খরচ করে 50 শতক জমিতে শুরু করেন চিয়া সিড চাষ। মাত্র 100 দিনেই পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। বিদেশি উচ্চমূল্যের এই ফসল থেকে কয়েক লাখ টাকা লাভের আশা তার। শিমুল জানান, এই ফসল চাষে খরচ ও রোগবালাই কম হয়। 1 বিঘা জমিতে 300 গ্রাম বীজ বপন করে 132 কেজি চিয়া সিড পাওয়া যায়, যেখানে প্রতি কেজির বাজার মূল্য 500 থেকে 600 টাকা। আমার দেখা থেকে এখানে
অনেকে এই চিয়া সিড চাষ করতে আগ্রহ প্রকাশ করছে, কারণ এই চিয়া সিডকে অনেকে সুপার ফুড হিসেবে জানে। স্থানীয় কৃষকরা বলছেন, নতুন এই অর্থকরী ফসল চাষে শেরপুরে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এটা অল্প দিনে আসে, লাভজনক, তাই আমরা সামনের সিজনে চিয়া সিড চাষ করব। সার বিষ কম লাগে, কোনো খরচ নাই, একবার হাল চাষ করে এটা বুনা দিলেই তাতেই যথেষ্ট। তো এখন জানতে পারছি যে এটা অন্য সব ফসলের অনেক দ্রুত আগে আসে, সেই জন্য আমরা এটা করার জন্য আর কি উদ্যোক্ত হয়েছি। কৃষি বিভাগ জানায়, শেরপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চিয়া সিড চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাংলাদেশের যে সমস্ত এলাকায় সেচের ঘাটতি আছে, সেই এলাকায় এটি একটা সম্ভাবনা আছে। বর্তমানে অনেকেই এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। বাংলাদেশ ছাড়াও সুপারফুড নামে পরিচিত চিয়া সিড মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। দেশে এই ফসলের চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বৈধ হজযাত্রীদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে হাঁটছে সৌদি আরব। আগামী 29 এপ্রিল থেকে মক্কা মদিনা ও আরাফা ময়দান সহ হজ কেন্দ্রিক এলাকাগুলোয় ঠাঁই হবে না ওমরা, ব্যবসা কিংবা অন্যান্য ভিসাধারীদের। এছাড়া হজ অনুমোদন ছাড়া এসব স্থানে অবস্থান করলেই গুনতে হবে আলাদা করে জরিমানা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। একসঙ্গে বিশ্বের লাখ লাখ মুসলিমদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠতে হাতে সময় বাকি 2 মাসেরও কম। তাই 2025 সাল বা আরবি 1446 হিজরির পবিত্র হজ ঘিরে এখন থেকেই প্রস্তুত সৌদি আরব সরকার। 29 এপ্রিল বা পহেলা জিলকত থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিশ্বের 1.5 শতাধিক দেশের হজ যাত্রীরা। এই অবস্থায় অনুমোদিত হজ যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হজ আদায় করতে পারেন, তার জন্য 13 এপ্রিল বা 15 শাওয়াল থেকেই উমরাহ ও অন্যান্য ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ। এছাড়া উমরা ভিজিট ও অন্যান্য ভিসাধারী যেসব ব্যক্তি ইতোমধ্যে অবস্থান করছেন, তারা আগামী 29 এপ্রিল থেকে হজ কেন্দ্রিক কোনো এলাকায় আর ঠাঁই পাবেন না। এই নির্দেশনা জারি থাকবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত। এখানেই শেষ নয়। হজ ঘিরে দেশের অর্থ সংশ্লিষ্ট স্বার্থ পূরণ এবং বৈধ হজযাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতে 29 এপ্রিল থেকে হজ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এই আওতায় হজ অনুমোদন ছাড়া মক্কায় থাকার জায়গা তো পাওয়া যাবেই না, গুনতে হবে 50,000 সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকার সমান। এছাড়া এমন কোনো ব্যক্তিকে মক্কার কোনো হোটেল, স্থানীয় বাসিন্দা বা পরিবহন সংস্থা থাকা ও চলাচলের সুযোগ করে দিলে তাদের জন্য থাকছে একই সাজার বিধান। প্রবাসীদের জন্যও কড়াকড়ি আরোপ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুমোদন ছাড়া হজ করতে গিয়ে প্রথমবার ধরা পড়লে 6 মাসের কারাদণ্ড শেষে নিজ দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। এমনকি পরবর্তীতে 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সাজা ভোগকারী প্রবাসী। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজের কোটা রয়েছে, আর পাকিস্তান থেকে 1,79,210 জন। তবে ভারতীয়দের বেসরকারি হজের কোটা 80% কমিয়েছে সৌদি আরব, যার কারণে দেশটির বেসরকারি ট্যুর অপারেটরদের আওতায় নিবন্ধিত প্রায় 52,000 মুসল্লির হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। ইসলামের বিধান অনুযায়ী শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো কানাডার ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী ডক্টর নুরুল্লাহ তরুণ। টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকায় স্কারব্রোর থেকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন তিনি। তার বিপক্ষে আছেন লিবারেল পার্টির প্রার্থী প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। জয় সহজ নয় উল্লেখ করে শেষ মুহূর্ত পর্যন্ত ডক্টর তরুণের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ভোটাররা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। চলতি মাসের শেষেই জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী।
এরই মধ্যে নির্বাচনী আমেজ তুঙ্গে। এই উৎসব একটু বেশি ছুঁয়েছে টরন্টোর স্কারবোরো এলাকার বাঙালিদের, কারণ এই এলাকা থেকে এবারের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি চিকিৎসক ডক্টর নুরুল্লাহ তরুণ। স্কারবোরো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ পার্টির মনোনয়নে লড়ছেন ডাক্তার তরুণ। নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি দেশটির ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে উচ্ছ্বসিত কমিউনিটির মানুষ। যে ড্রিমটা আমি এক্সপ্রেস করছি আমার অ্যাক্টিভিটি দিয়ে, ইট রেজোনেট টু ইউ, সো আই এম সো হ্যাপি যে আসলে আমার যে পথটা শুরু হয়েছিল আই এম হ্যাপি। সো নাও আমি ভার্বালি অ্যাজ স্ট্রং অ্যাজ পসিবল। I need your help. I need our all community help. ডাক্তার তরুণের জন্ম খুলনায়। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন। কানাডায় আসার আগ পর্যন্ত কর্মরত ছিলেন ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি নেন। ডাক্তার তরুণ কানাডার টরন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্লিজ কানেক্ট মি সাম গ্রুপ যে তরুণ এখানে যাও। তার বিপক্ষে লিবারেল পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। আগামী 28 এপ্রিল ভোট গ্রহণ। ডাকযোগে আগাম ভোট শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল থেকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। ভোটাররা কোন প্রার্থীকে ভোট দেওয়া যায় সেটি বিবেচনা করছেন। এক্ষেত্রে জনপ্রিয়তার পাশাপাশি তিনি কোন দল থেকে দাঁড়িয়েছেন সেটিও বিবেচ্য বলছেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। যুদ্ধ শেষেও গাজা, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, গাজার যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষ ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটা বাফার জোন হিসেবে নিরাপত্তা অঞ্চল থাকবে। এরই মধ্যে গাজার 30% অঞ্চল বাফার জোনে পরিণত করেছে ইসরায়েলিরা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষে গেল প্রায় 1 মাসে 5 লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়াকে হামাসকে চাপে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গেল একদিনে ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত 35 জন ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 51,000। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, সংস্কার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে মতামত দিয়েছে প্রতিনিধি দল। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু, গুরুত্ব পাচ্ছে অমীমাংসিত ইস্যুগুলো। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে 2 মার্কিন মন্ত্রীর সাক্ষাৎ। পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল, দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত। এবং গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক, মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা, 7 মাসে অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার শঙ্কা। সরকারি চাকরি আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।